এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এবার যেন তৃতিকার আর কিছুই বলার রইল না। সে ফ্যাল ফ্যাল করে আধিরের যাওয়ার পানে চেয়ে রইল। আধির চলে যেতে তৃতিকা দীর্ঘ শ্বাস ফেলে সামনে এগোতে নিলেই আচমকা সে টের পায় তার জুতোর দশা ঠিকঠাক নেই। তৃতিকা পা উলট পালট করে চেয়ে দেখে তার আধা ছিঁড়া জুতোর এক পাশ একেবারে খুলে গিয়েছে। তখন পা পিছলে পড়াতেই এই দশা হয়েছে। আর এখন যদি আর একটু অসাবধানতার সাথে হাঁটতে থাকে তবে কপালে আরও দুঃখ রয়েছে, কেননা তখন এই জুতা পুরোপুরি ছিঁড়ে যাবে, একই সাথে নতুন এক বিপত্তি বাঁধবে। তৃতিকা হতাশ হয়ে একবার সামনে তাকিয়ে দেখে আধির বড়সড় সাদা কালো রঙের দামি চকচকে গাড়িটা দ্রুত গেট পেরিয়ে অফিসের সীমানা ছাড়ল। এদিকে তৃতিকা খানিকটা বিরক্তি, রাগ ও হতাশা নিয়ে নিজের জুতাটার দিকে চেয়ে নিস্পৃহে আওড়ায়, ওহ খোদা, এই খারুশ আমার জন্য আশীর্বাদ নাকি আতঙ্ক, তাই এখনো বুঝে উঠতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির মাঝে তৃতিকা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছালো। হাতে ছাতা থাকলেও এত বৃষ্টির দরুন সে অনেকটাই ভিজে গিয়েছে। যথারীতি একটু দেরি না করে সে সোজা বাড়ির ভিতরে এসে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই ঈশানী যেন কিছুটা অবাক হলো। সে তো ভেবেছিল এত বৃষ্টিতে হয়তো তৃতিকা আজ আর আসতে পারবে না। ঈশানী অতি দ্রুত সার্ভেন্টকে ডেকে তৃতিকার জন্য একটা সাদা তোয়ালে এনে দেয়। অতঃপর তার কাছে এগিয়ে বলে, তুমি যে আজ আসবে আমি তো তা কল্পনাও করিনি। এতটা প্রেশার নিয়ে না এলেও হতো। তৃতিকা কিছুই না বলে নিস্পৃহে মুচকি হাসি। এই বাড়ির লোকগুলো এত বেশি আন্তরিক কিভাবে হতে পারে তা তার মাথায় আসে না। শহরে আসার পর মনের মতো দুজন মানুষের সন্ধান হয়তো সে এখানে পেল। তৃতিকা তোয়ালে দিয়ে হালকা করে তার চুল ও গায়ের পানিগুলো মুছে নেয়। ভেজা গাঢ় নীল রঙের ছাতাটা খানিক যত্ন ও সতর্কতার সাথেই সে বাড়ির বারান্দায় রেখে দেয়। অতঃপর আলগোছে ঈশানীর দেখানো অনুযায়ী ইয়াসের পড়ার ঘরে প্রবেশ করে। ছোটদের জন্য সাজানো এক গোছানো ঘর। ঘরের একপাশে সুন্দর আকারে ছোট বিছানা, একপাশে পড়ার টেবিল। ঘরের দেওয়ালগুলোতে নানা রকমের স্টিকার লাগানো। এক কোণায় অনেকগুলো খেলনা গুছিয়ে বড় আকারের ঝুলিয়ে রাখা। চারপাশটা এক পলক দেখার পর তৃতিকার সামনে তাকিয়ে দেখে পড়ার টেবিলে একপাশে একটা ছোট গোলমেলে চেহারার বাচ্চা বসে রয়েছে। চুলগুলো খানিকটা কোঁকড়ানো, ফর্সা মিষ্টি একটা চেহারা, তবে চোখে মুখে ভাব গাম্ভীর্যের মাঝে এক ধরনের দুষ্টুমির অবয়ব স্পষ্ট। তৃতিকার আর বুঝতে বাকি নেই এটাই সেই ইয়াস। তৃতিকা মুচকি হেসে তার দিকে এগিয়ে যায়। ইয়াস খানিকটা সন্দিহান দৃষ্টিতে তার দিকেই চেয়েছিল। তৃতিকা তার দিকে মুচকি হেসে এগিয়ে যায়, আর ঠিক ইয়াস তার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে প্রতিদিন পড়াবেন? ইয়াসের কথায় তৃতিকা কিঞ্চিত মুচকি হাসে। ইয়াসের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে সে তার নতুন টিউটরের প্রতি খুব একটা খুশি নয়। নয়তো হঠাৎ টিচার পরিবর্তনই এর মূল কারণ। তোমার পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর। এরপর হতে প্রতি শুক্রবার ছুটি থাকবে তোমার জন্য। তৃতিকা মুচকি হেসে কথাটা বললেও ইয়াস এ কথা শোনা মাত্রই হতাশায় নিমজ্জিত হয়ে আওড়ায়। ও, পরক্ষণে আবার কি যেন মনে পড়তেই সে তৃতিকার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, আপনাকে আসসালামু আলাইকুম। অতি দ্রুত বলায় সালামের উচ্চারণের মাঝে খানিকটা তারতম্য হয়ে যায়। তবে তৃতিকা নিমিষেই বিস্তৃত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভারী মিষ্টি। আমি মতো মিষ্টি নই, আমার নাম ইয়াস, আর মিষ্টি আমার স্কুল ফ্রেন্ড। ও দেখতে অনেক সুন্দর, একদম রসগোল্লার মতো। তুমি রসগোল্লা খাও? আমার কিন্তু রসগোল্লা অনেক ভালো লাগে, কিন্তু বগুড়ার দই বেশি মজা। তৃতিকা যেন ইয়াসের এহেন কথাবার্তা শুনে সম্পূর্ণ হতভম্ব। কি সুন্দর নির্বিকারে সে একের পর এক কথা বলে গেল। কোথাও থামলো না, কোথাও দুদণ্ড ভাবার প্রয়োজন বোধ করল না। সব মিলিয়ে ছেলেটা বেশ মজাদার, অন্তত তৃতিকার কাছে তাই মনে হলো। তৃতিকা অজান্তে বিস্তৃত হেসে ফেলল। নিমিষেই দৃশ্যমান হয় তার গ্যাজ দাঁত, এবং সে হ্যান্ডশেক করতে ইয়াসের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি তৃতিকা।
ওয়াও, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর মিস। বাই দ্য ওয়ে, আই অ্যাম ইয়াশ চৌধুরী। পুনরায় ইয়াসের এক হাত বাড়িয়ে কথা বলা, আর এবারও কৃতিকা না হেসে আর পারল না। সে আবারও হেসে মনে মনে আওড়ায়, এই বিচ্ছুকে সামলানো মুশকিল হবে। এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির বেগ কমতে শুরু করলেও বৃষ্টি পুরোপুরি থামেনি। এরই মাঝে চৌধুরী ম্যানশনে সোনালি গেট পেরিয়ে এক সাদা কালো রঙের দামি ব্র্যান্ডের গাড়ি এসে প্রবেশ করলো এবং তার ঠিক সদর দরজার কাছে এসে থামল। মুহূর্তেই গাড়ি হতে বেরিয়ে এলো আধির রায়ান। পরনে সেই অফিসের স্যুট বুট পরা, যেন অফিসের পর সেই সোজা এখানেই এসেছে। আধির দেরি না করে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়। হাতে ছাতা না থাকায় কিঞ্চিত সময়ের মাঝে সে খানিকটা ভিজেও যায়। তবুও হাত দিয়ে কাঁধের পানির ছিটেফোঁটা ঝেড়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু দরজার পাশেই হঠাৎ বিশেষ কিছু নজরে পড়তে তার চোখে মুখের গাম্ভীর্যের ছাপ অনেকটা দৃঢ় হয়। খেয়াল করে দেখে হুবহু তার নীল রঙের ছাতার মতো একটি ভেজা ছাতা দরজাটার পাশে বারান্দায় রেখে দেওয়া। আধিরে যতটুকু জানা রয়েছে, এমন ছাতা হাতে গোনা বিশেষ কয়েকজনেরই রয়েছে, কারণ এই ব্র্যান্ডের ছাতাগুলো নিজের মতো করে ব্র্যান্ড হাতে ডিজাইন করে বানানো যায়। আর তার ছাতার মতো এটারও হাতটা সোনালি রঙের। আধিরের মনে খানিকটা খটকা লাগলেও সে এসবে খুব বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই দেখে হাফসা বেগম সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, আর তাকে দেখা মাত্রই সে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত তার কাছে এগিয়ে এসে বলে, অধীর, তুমি সত্যি সত্যিই আসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আধির হাফসা বেগমকে দেখে বিস্তৃত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কি না আর ভালো থাকবো না? তোমাকে দেখে এখন আমি খুব ভালো হয়ে গিয়েছি। ওরে ঈশানী, দেখ দেখ কে আসছে। আধির তার এত প্রফুল্লতায় মুচকি হাসে, তবে কিছু একটা ভেবে নিয়ে হাফসার উদ্দেশ্যে বলে, ফুপি, বাড়িতে কেউ এসেছে? আধিরের কথাই হাফসা বেগম খানিকক্ষণ ভেবে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের স্বরে আওড়ায়। কই না তো। আধির, হাফসা বেগম ও ঈশানী সোফায় বসে একসাথে নানান গল্প আলাপ করছে। তাদের জন্য আধিরের হঠাৎ আজ বাড়ি আসাটা ছিল অকল্পনীয় এবং এতে দুজনে বেশ খুশি। তারা অপেক্ষা করছে কখন ইয়াসের পড়া শেষ হবে আর সে আধিরকে দেখবে। আধিরের জন্য ইয়াস প্রচণ্ড পাগল, তবে আধিরকে সচরাচর তার কাছে পায় না বিধায় এই নিয়ে আধিরের প্রতি তার অভিমান কিংবা আফসোস দুটোই জমে রয়েছে। কিন্তু আধিরের সান্নিধ্য পেতেই তা আবার পুনরায় হাওয়া হয়ে উড়ে যায়। আধির বরাবরের মতো চুপচাপ দু একটা কথা গম্ভীর স্বরে আওড়াচ্ছে। এছাড়া বাকি সব কথাবার্তা হাফসা আর ঈশানী করছে। এছাড়া আধিরের ধ্যান জ্ঞান এখন ভিন্ন চিন্তায় মগ্ন। এরই মাঝে আবার ভেতরের ঘর হতে ইয়াস ছুটে দৌড়ে এলো। আজকের মতো তার পড়া শেষ। ইয়াস ড্রয়িং রুমে এসেই দেখে সোফায় পায়ের উপর পা তুলে আধির নির্বিকারে বসে রয়েছে, আর তাকে দেখা মাত্রই যেন ইয়াসের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের জোয়ার নামে। ইয়াস আধিরের কাছে এসেই তার কোলের চড়ে বসে এবং আধিরের গলাটা পেঁচিয়ে এক প্রকার কেঁদে ফেলে। ওর কান্নায় আধির খানিকটা চমকায়, তবে খুব বেশি অবাক হয় না। ইয়াস তার জন্য বরাবরই খুব পাগল। ইয়াসের পাশাপাশি আধিরও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাবা, কি হয়েছে? কাঁদছো কেন? এই তো আমি এসেছি। আচমকা আধিরের কথার স্বর নরম হয়ে এসেছে। তথাকথিত গাম্ভীর্য ঘেরা আধিরের চেয়ে এই আধিরের মাঝে বেশ পার্থক্য রয়েছে। এদিকে আধিরের কণ্ঠে ইয়াসও খানিকটা নরম হয়। সে ফুপিয়ে বলে ওঠে, তুমি এখনো আসো না কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? আধির খানিকটা সময় চুপ থাকে। সে আর কিছুই না বলে ভারী শ্বাস ফেলে। ওদিকে হাফসা আর ঈশানীও এক মনে দুজনকে দেখছে। তাদের দৃষ্টিতেও হতাশার স্পষ্ট ছাপ। এদিকে তৃতিকাও পড়ানো শেষে ইয়াসের পেছন পেছন ড্রয়িং রুম অবধি আসতেই খানিকটা থমকে যায়। উল্টো দিকে সোফায় বসে থাকা এক ব্যক্তিকে আঁকড়ে ধরে ইয়াস কেঁদে চলেছে। তৃতিকা ভাবল এটা হয়তো ইয়াসের বাবা, কিন্তু ইয়াস কেন এভাবে কাঁদছে তাই বুঝতে পারছে না। এছাড়া লোকটি উল্টো ঘুরে বসে থাকায় তৃতিকা তার চেহারাটাও স্পষ্ট দেখতে পেল না। তবে এইটুকু বুঝল এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না।
তৃতিকা আলগোছে খানিক এগিয়ে যায় সোফার একপাশে বসে থাকা হাফসা আর ঈশানীর দিকে। অনেকটা নমনীয় স্বরে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আমি তাহলে আজ আসছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তৃতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বেই হাফসা ও ঈশানীর পাশাপাশি উল্টো ঘুরে বসে থাকা লোকটিও পেছন ফিরে মুখ ঘুরিয়ে তৃতিকার দিকে তাকায়। অমনি যেন তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। আর ইয়াসও তৃতিকাকে দেখা মাত্রই ঠিক তৎক্ষণাৎই আধিরের উদ্দেশ্যে বলে ওঠে, হেই বাদি, দেখো ওটা আমার নতুন মিস। কি যেন নাম? মিস ততকা। কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা। ইয়াসের কথায় প্রত্যুত্তর করার সুযোগ হলো না আধিরের। সে কপাল কুঁচকে তৃতিকার দিকে চেয়ে রয়েছে। ওদিকে তৃতিকাও যেন তীব্র বিস্ময়ের চাহনিতে আধিরের দিকে তাকিয়ে। এখানেও সেখানে কি করছে? ইনি কি তবে? তৃতিকা মনে মনে এরূপ কিছু আউড়িয়ে পুনরায় সেদিনের কথা ভাবতে লাগলো। গতকালই হয়তো এ বাড়ি হতে বের হবার মুহূর্তে ঈশানী ফোনে কারো সাথে কথা বলার সময় আধির নামটা উচ্চারণ করেছিল। তখনও তৃতিকা ঈশানীর কথা শুনে ভেবেছিল এই আধিরই হয়তো ঈশানীর স্বামী আর ইয়াসের বাবা। কিন্তু এটা মোটেও বুঝতে পারেনি যে তার অফিসের গাম্ভীর্য খারুজ বস ওরফে আধির রায়ন চৌধুরী সেই আধির। তৃতিকার চাহনি হতে যেন বিস্ময়ই কাটছে না, কেমন অবিশ্বাস্য ঠেকছে। সে যেখানেই যায় সেখানেই কেন এই আধির রায়নের উৎপত্তি হয়, তাই সে বুঝতে পারে না। এদিকে আধির কিছু না বলে গাম্ভীর্যের সহিত তৃতিকার দিকে তাকিয়ে রইলেও পাশ হতে হাফসা বেগম বলে ওঠে, আরে নতুন ম্যাডাম যে, এই দেখো, অধীরকে পেয়ে তোমার কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ রে অধীর, এটা ইয়াসের নতুন ম্যাডাম। মাইয়াটাও অনেক ভালো, মাশাআল্লাহ। হাফসার কথায় আধির কিছুই বলে না। এবারও সে নির্বিকার। এদিকে আধিরকে এভাবে অদ্ভুত গম্ভীর নজরে একটানা তাকিয়ে থাকতে দেখে তৃতিকা কিঞ্চিত ইতস্তত বোধ করে। সে আধিরের নজর হতে চোখ সরিয়ে পালাতে চেয়েও বরাবরের মতোই পরাস্ত হয়। এটা কেন হয় তার উত্তর তৃতিকা এখনও পায়নি। মোটামুটি এসব ছোটোখাটো কারণ মিলিয়েই সে আধিরের উপর সব সময় বিরক্ত হয়ে থাকলেও আপাতত কি করতে হবে তাই বুঝে উঠতে পারছে না। তৃতিকা এবার নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করে ইতস্ততভাবেই সবার উদ্দেশ্যে বলে, আমি বরং এখন আসছি। তৃতিকা এই বলেই সামনের দিকে পা বাড়াতে নিলে হাফসা পুনরায় বলে ওঠে, আরে আগেই কোথায় যাচ্ছ? এদিকে আসো, আমার অধীর বাবার সাথে একটু আলাপ পরিচয় করে যাও। হাফসার কথা শেষ হতে না হতেই পাশ থেকে ঈশানী খানিক কেসে ওঠে, যেন নিজের মায়ের এসব কথার উদ্দেশ্য সে ঠিক ভালোভাবেই বুঝতে পেরেছে। যার ফলে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তৃতিকার উদ্দেশ্যে বলে, আচ্ছা, তুমি সাবধানে যেও। ঈশানীর কথায় তার মা বাধা হয়ে কিছু বলতে নিলে ঈশানী আড়ালে তার হাত চেপে ধরে চাপা স্বরে আওড়ায়, মা, এখনই এসব না। মেয়ের নিষেধাজ্ঞায় হাফসা বেগমও চুপ হয়ে যায়। ওদিকে তৃতিকা অনুমতি পেয়েই এক প্রকার ছুটে বাড়ি হতে বেরিয়ে পড়ে। বারান্দার কাছে আসতেই ভারী শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, এই লোক এত অদ্ভুত কেন? অতপর বাহিরে এখনও বৃষ্টি হতে থাকায় সে আনমনে আধিরের নীল ছাতাটা পুনরায় নিজের সাথে করে নিয়ে চলে যায়। অন্যদিকে তৃতিকা চলে যেতেই আধির স্বাভাবিক হয়। একসাথেই ঈশানী তার প্রয়োজনে ড্রয়িং রুম হতে চলে যেতেই হাফসা বেগম আধিরের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্বরে বলল, অধীর, মাইয়াটা সুন্দর না? হাফসা বেগমের ফিসফিস করে বলা কথায় আধির অজান্তে খানিকটা চমকে তার দিকে তাকায়। তার সাথে সাথে ইয়াসও হাফসার দিকে তাকিয়ে বলে, এই মিস ততকা অনেক সুন্দর, একদম বকরদ্দয়ের মতো মিষ্টি। ইয়াসের অবুঝ কথায় হাফসা হেসে ফেলে বলে, আব্বা, ওইটা তেতোকানা, তৃতীয়াকা। তবে এত কিছুর পরও আধির বরাবরের মতোই কিছুই বলছে না। সে ভিন্ন এক চিন্তায় বারবার হারিয়ে যাচ্ছে। সবশেষে আড়ালে নিজের ফোনের নোটিফিকেশন চেক করে অজান্তেই ভারী দীর্ঘশ্বাস ফেলে। ইয়াস চৌধুরী ওরফে ঈশানীর ছেলে হলো আধিরের ভাগ্নে, অর্থাৎ ঈশানী তার নিজের বোন না হলেও ফুফাতো বোন, আর হাফসা বেগম তার ফুপি। তবে এখানে কিছুটা প্যাচগোছ রয়েছে। এই চৌধুরী ম্যানসন হলো আধিরের দাদার পৈতৃক ভিটা,
এবং আধিরের বাবারা ছিলেন 2 ভাই ও 1 বোন। যেখানে আধিরের বাবা হলেন সবার বড়, অতঃপর তার আর 1 ভাই এবং সবচেয়ে ছোট হলো ঈশানীর মা হাফসা বেগম। আর ঈশানীর বিয়ে হয় আধিরের ছোট চাচার একমাত্র ছেলের সাথে, অর্থাৎ ঈশানী ও তার স্বামী মামাতো ফুফাতো ভাই বোন। ফলাফল স্বরূপ ইয়াস এই চৌধুরী বংশেরই ছেলে এবং কিছু রহস্যে ঘেরা অতীতের জন্যই ঈশানী ও তার মা হাফসা বেগম এই চৌধুরী বাড়িতেই বছরের পর বছর হতে শুধু তারা দুজন মিলেই বসবাস করছে। এটাই ছিল মোটামুটি আধিরের সাথে ইয়াসের পরিচয় পর্ব, যেখানে সামান্য কিছু ধোঁয়াশা এখনও অবধি রয়েই গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল তৃতিকার। রিক্সা করে এসেও এত সন্ধ্যা নেমে যাওয়ার ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। এখন তো আরও দিন প্রতিনিয়ত ছোট হচ্ছে। কিছুদিন পর টিউশনি হতে ফিরতে ফিরতে দেখা যাবে চারপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে গিয়েছে। তৃতিকা খানিকটা হতাশা নিয়েই বাড়ির দিকে এগোতে থাকে। চারপাশটা এমনিতেই নানা গাছপালায় পরিত্যক্ত জঙ্গলের মতো রূপ নিয়েছে, আর এমন অন্ধকার সন্ধ্যায় ঝিঝি পোকামাকড়ের অদ্ভুত আওয়াজে তৃতিকার গা নিমিষেই ছমছম করে ওঠে। সে অহেতুক এসবে মাথা ঘামাচ্ছে, এ ভাবনাতে আবার খানিকটা বিরক্তও হলো। তবে এই মুহূর্তে এসে তার আচমকা ছাতার দিকে নজর পড়ে। এখন বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় ছাতাটা এখনও তার হাতেই গুটিয়ে রাখা। সে ছাতাটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ভারী শ্বাস ফেলে বলল, খারুসটা ওখানেই ছিল, ছাতাটা তখন দিয়ে এলেই ভালো হতো। অবশ্য তখন দিয়ে দিলে এখন আবার ভিজিয়ে বাড়ি ফিরতে হতো। উফ, এত ভেবে আমার কি কাজ, কাল দিয়ে এলেই কাহিনী ফুরুত। যাই হোক, ব্যাটা নিজে খারুস হলেও তার বউ আর ছেলেটা বেশ সুন্দর। এত ভালো মানুষ এই ব্যাটার কপালে কিভাবে জুটলো কে জানে। তৃতিকা এইসব ভাবতে ভাবতেই নিজ তলা অবধি চলে এসেছে। আবার আরও কিসব ভেবে সে বিড়বিড় করে আওড়ায়, খারুস ব্যাটা কি কুঞ্জুস, আমি কি ওনার ছাতা খাবো নাকি? আগবাড়িয়ে ছাতা দিয়ে আবার বলে মনে করে ছাতাটা দিয়ে যাবেন। কি ন্যাকা। তৃতিকা একের পর এক উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছে আর বিড়বিড়িয়ে আধিরের নামে মুখ ভাঙিয়ে চলেছে। শেষমেশ নিজের প্রতি ও আধিরের উপর চাপা রাগ খুব বিরক্তি নিয়ে সে বলে, ও খোদা, এই বুড়ো ব্যাটাকে আমার সহ্য হয় না কেন, তুমিই বলো। হ্যালো বেবি। তৃতিকা নিজের সাথে আনমনে ভালোই কথা বলছিল, তবে আচমকা হঠাৎ কোনো এক পুরুষালী কণ্ঠে তার রুহ অবধি চমকে উঠল। তৃতিকা খেয়াল করে দেখে তার সামনে বাড়িওয়ালা সে বখাটে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। কালো শ্যামলা চেহারা, নেশাখোরের ন্যায় চোখে মুখে উন্মাদনা, ঠোঁটের কোণায় এক বিদঘুটে হাসি। এছাড়া কিছুক্ষণ পরপরই ঘরমাক্ত এলোমেলো কোকড়ানো চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করছে বিধায় দেখতেও এক নর পিশাচের মতো লাগছে। তৃতিকা একটা কথা না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, আর ঠিক তৎক্ষণাৎ সেই ছেলে তৃতিকার বাম হাত চেপে ধরে। তৃতিকা খানিকটা ভয় ও বিস্ময়ের সহিত তার দিকে পেছনে ফিরে তাকায়। দ্রুত হাতটা সরিয়ে নিতে মোচড়ানো শুরু করলো। ছেলেটা তার হাত আরও শক্ত করে চেপে ধরে বলে, হেই ডার্লিং, এত তারা কিসের তোমার? দেখলাম নিজেই কথা বলছিলে, তো একটু কথাবার্তা তো আমার সাথেও বলতে পারো। এই বলে ছেলেটি পুনরায় তার 32 পাটি দাঁত বের করে বিদঘুটে হাসিতে মেতে উঠল। অন্যদিকে তৃতিকা ভেতরে ভেতরে অনেকটা ভয় পেলেও নিজেকে যথাসাধ্য সামলে কড়া স্বরে বলে ওঠে, হাত ছাড়ুন আমার, অসভ্যতা করলে ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। ও আচ্ছা, তোমার বুঝি অনেকগুলো রূপ, আমাকে একটা দেখাও না প্লিজ, তোমার ফিগার কিন্তু পুরো। ছেলেটা তৃতিকার শরীরের দিকে কুরুচিপূর্ণ চাহনিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল এবং কথাগুলো বলছিল, কিন্তু শেষ অবধি তৃতিকা বিষয়গুলো মোটেও আর সহ্য করতে পারল না। তার চোখের কোণায় পানি জমে উঠলেও মুখশ্রী জ্বলে উঠেছিল তীব্র ক্ষোভে। সে দুদণ্ড ভাবনা চিন্তা না করে অকস্মাৎ ছেলেটির গাল বরাবর সজোরে চড় মেরে দেয়। নিমিষেই রোগা পাতলা ছেলেটা গিয়ে ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর তৃতিকা তার হাত ছাড়া পেতেই কোনো মতে দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলেটি নিজ হতেই প্রচণ্ড রাগ ক্ষোভের দৃষ্টিতে তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছিল। ঠোঁটের কোণায় এক জোরপূর্বক তীক্ষ্ণ হাসি। তার হাতটা এখনও তৃতিকার চড় মারা স্থানে শক্ত করে চেপে রাখা। গালটা ব্যথায় জলজল করছে।
তার চোখে তৃতিকার প্রতি যে আক্রোশ জ্বলছে তা নিমিষেই বুঝিয়ে দেয় এ চড়ের ফলাফল মোটেও ভালো হবে না। রাত 12টা পেরিয়ে গিয়েছে, অথচ তৃতিকার চোখে ঘুম নেই। আজ বাড়ি ফিরে কোনো প্রকার রান্নাও করেনি সে। যথারীতি তার রাতের খাবারটাও আর খাওয়া হলো না। এভাবেই সন্ধ্যা হতে আনমনে বসে সে। কিছুই যেন ভালো লাগছে না। বাড়িওয়ালার ছেলের নাম সে ঠিক জানে না, আর তা জানারও প্রয়োজন বোধ করে না তৃতিকা। লোকটিকে তার শুরু হতেই প্রচণ্ড বিরক্ত লাগে, এক কথায় যাকে বলে অসহ্যকর। কিন্তু এই মুহূর্তে বাড়ি ছাড়তে পারছে না বিধায় এর কোনো সমাধানও হচ্ছে না। বাড়িওয়ালাকে এইসব বিষয় বললে সে হয়তো তার চরিত্র নিয়েই কথা তুলবে। তৃতিকা আর এসব নিয়ে ভাবতে চায় না। সন্ধ্যায় তীব্র আক্রোশে সে ছেলেটিকে একটা সজোরে চড় মেরে দিলেও ঘরে এসে দরজা বন্ধ করে সে অঝরে কেঁদেছে। শহরের জীবনে টিকে থাকতে হয়তো সে নিজেকে দৃঢ় রাখার এক তীব্র প্রচেষ্টা করে, কিন্তু বাস্তবে তো সে খুবই দুর্বল। এত লোকজনের মাঝে একা একলা টিকে থাকার মতো গড়ে ওঠা ব্যক্তি সে তো নয়। তৃতিকার সামনে ভার্সিটির সিনিয়রদের সেসব নোট খাতা পড়ে রয়েছে। আজ নিজের পড়াও যেমন হয়নি, তেমনই এদের নোটগুলো সেভাবে একটাও তুলে শেষ করতে পারেনি। তৃতিকা খাতাগুলোর দিকে চেয়ে থাকতে থাকতেই প্রচণ্ড বিরক্ত হলো এবং হঠাৎই রেগে গিয়ে অকস্মাৎ এক হাতে থাবা দিয়ে সবগুলো বই খাতা সে বিছানা হতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎই দু হাত একত্র করে অঝরে কান্নায় সিক্ত হলো। তার সর্বস্ব এখন ঘিন ঘিন করছে। ছেলেটার হাত ধরার দৃশ্য বারংবার মনে পড়তেই অদ্ভুত সব পাগলামি করতে ইচ্ছে করছে, যেন এই মুহূর্তে এই ছেলেসহ পৃথিবীর সবাইকে শেষ করে দিতে পারলে তার শান্তি হতো। কিন্তু তৃতিকা জানে এসব সে করতে পারবে না, তাই মিথ্যে কল্পনা করেও কোনো লাভ নেই। বাবা মা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? কেন আমায় নিজেদের সাথে করে নিয়ে গেলে না? আমার আর ভালো লাগে না এই পৃথিবী। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তৃতিকা কাঁদতে কাঁদতে কয়েকবার ফুঁপিয়ে উঠল। তার কান্নার শব্দ তীব্র না হলেও পরিত্যক্ত এক ঘরে শুভ্রতায় মোড়ানো অল্প বয়সী এই রমণীর কান্না যেন এক অশরীর রূপে ধরা দিচ্ছে। আজ চৌধুরী ম্যানশনে থাকতে হবে বিধায় আধিরের হাতে তেমন কোনো কাজকর্ম নেই, নয়তো তার প্রয়োজনীয় সব কিছুই তার নিজস্ব ফ্ল্যাটে রেখে আসা। হ্যাঁ, এত বড় একটা বাড়ি থাকতেও আধির আলাদাভাবে একাই একটি ঢাকার আভিজাত্যপূর্ণ ফ্ল্যাটে থাকে। মাঝে মধ্যে ইয়াসের জন্য এখানে এলেও এক রাতের বেশি সে কখনোই থাকে না। চৌধুরী ম্যানশনে আধিরের নিজস্ব কক্ষ রয়েছে, প্রতিবার এলে সে এখানে থাকে। তার কক্ষ হওয়ায় এটি থাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়িতে আধির এলে ইয়াসও সেই রাতটুকু তার সাথে এই রুমেই কাটায়। ইয়াস বিছানার একপাশে নীরবে ঘুমিয়ে রয়েছে, রুমের সবগুলো লাইট নিভানো। শুধুমাত্র বিছানার পাশের টেবিল ল্যাম্পটা মৃদুভাবে জ্বলছে। তারই আলোয় ঘরের জানালার পাশে দেখা যাচ্ছে এক গম্ভীর মানবের বিস্তৃত ছায়া। আধির জানালার পাশে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। পরনে স্যুট বুটের পরিবর্তে আজ শুধুই সাদা রঙের পাঞ্জাবি। সাদামাটা বেশভূষায় দেখতেও বেশ ভিন্ন লাগছে বরাবরের চেয়ে, কিন্তু চোখে মুখে থাকা স্পষ্ট গাম্ভীর্যের ছাপ বারংবার প্রমাণ করে দেয় এটাই সেই গম্ভীর আধির রায়ান চৌধুরী। আধিরের চোখ মুখে গাম্ভীর্যের পাশাপাশি সন্দিহান অভিব্যক্তির এক মৃদু রেখা। সে শুরুতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, কাজ হয়েছে তো? অতপর একে একে টুকটাক নানান কথাবার্তার পর সে ফোনটা রেখে দেয়। এই পুরো সময়টাতে যেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি শুধু কথা বলে গিয়েছে, আর আধির শুধু তা মনোযোগ সহকারে শুনেছে। ফোন রেখে দেওয়ার পর আধির ভারী শ্বাস ফেলে। কিছুটা চিন্তিত ও অস্থির ভঙ্গিতে সে দূরের এক রাস্তার ধারে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোর দিকে চেয়ে থাকে। নিশীথের শীতল বাতাস তার সর্বগায়ে এসে লাগছে, কিন্তু সে নিস্পৃহে ভেবে চলেছে ভিন্ন কিছু। খানিকটা সময় পেরিয়ে যাবার পর আধির বিড়বিড়িয়ে গাম্ভীর্যের সহিত আওড়ায়, মিস তৃতিকা তালুকদার, আমার সন্দেহ তবে ভুল ছিল না। এইটুকুই বলা মাত্রই সে মৃদুভাবে কিঞ্চিত রুক্ষ বাঁকা হাসে। পরক্ষণে আবার কি যেন ভেবে কিছুটা সন্দিহান স্বরে আওড়ায়, আমার সন্দেহ যদি পুরোপুরি সত্যি হয় তবে আপনি সেই তালুকদার বংশের মেয়ে যাকে আমি... কিন্তু আপনি কেন বললেন আপনার বাড়ি নারায়ণগঞ্জে? আপনার বাড়ি তো... মিথ্যে কেন বললেন আপনি? নাকি আপনি আমাকে চিনতে পেরেছেন? এটা কি করে সম্ভব? এত বছর পরও ও আমাকে চিনবে কি করে?
একে একে নিজেকে করা নানান অর্থপূর্ণ কথাবার্তা ও প্রশ্নের পর আধির নিষ্পৃহে দীর্ঘশ্বাস ফেলে। এই মুহূর্তে সে ভাবছে তৃতিকাকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত। আজ ভার্সিটিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হয়নি তৃতিকার। ভোর রাত পর্যন্ত জেগে সকালে আর ওঠা হয়নি তার। মাথাটা বেশ ঝিমঝিম করছিল ঘুম হতে ওঠার পর থেকেই। যথারীতি আজ সে সকালে কিছু রান্নাও করেনি। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সকালটা কোনো মতে কাটিয়ে দিয়ে একটু আগেই অফিসে এসে পৌঁছালো সে। আজ চেহারায় সেই প্রাণবন্ত হাসির দেখা নেই। মলিন মুখশ্রীতেও তাকে আজ দেখতেও বেশ অদ্ভুত লাগছে। তৃতিকা ভারী শ্বাস ফেলে নিজের ডেস্কে গিয়ে চুপচাপ বসে পড়ে। আশেপাশে না তাকিয়েই নিজের সকল অবশিষ্ট কাজকর্ম করতে লাগে। কোনো দিকে নজর দেওয়ার মতো বিন্দুমাত্র সময় তার নেই। এরই মাঝে তার সম্মুখের পথ দিয়েই নিজের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল আধির। এই সময় তৃতিকার দিকটা এমপ্লয়ীদের আসার কথা নয় বিধায় আধির তার স্বভাবসুলভ গাম্ভীর্যের সহিতেই কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যায়। তবে হুট করে কি যেন ভেবে আচমকা পাশে ফিরতেই নজরে পড়ে তৃতিকাকে। আজ এত তাড়াতাড়ি তৃতিকাকে অফিসে দেখে আধির খানিকটা অবাক হয়। না চাইতেও অজান্তেই তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে মনে মনে কিছু একটা ভেবে নিয়েই ভারী দীর্ঘশ্বাস ফেলে। আর যাই হোক, অফিসের এমন টাইমে সে অন্তত তৃতিকার কাছে গিয়ে আগ বাড়িয়ে গল্প আলাপ জুড়ে দেবে না। অন্তত এমন স্বভাবের মানুষ আধির রায়ান নয়। আধির পুনরায় নিজের তীব্র গাম্ভীর্য নিয়েই নিজের কেবিনে প্রবেশ করে। আর এদিকে তৃতিকার তার কাজের প্রতি অত্যাধিক মনোযোগী থাকায় আধিরের বিষয়টা লক্ষ্যই করে না। আধির চলে যেতেই প্রায় আরও কিছুটা সময়ের মাঝেই অফিসে বাকি এমপ্লয়িগুলো প্রবেশ করে। যথারীতি আজ যারাও তৃতিকাকে এত আগে অফিস দেখে কিছুটা অবাক হয়। একই সাথে অবাক হয় তৃতিকার অদ্ভুত গাম্ভীর্যতাকে লক্ষ্য করে। তবে এসবে তার কিছুই আসে যায় না, কেননা এই অফিসে তৃতিকা মেয়েটাই হলো তার কাছে সবচেয়ে অসহ্যকর। আর সে শুধু একটি মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, যার মাধ্যমে সে তৃতিকাকে তার মনের মতো করে জব্দ করবে। বরাবরের মতো আজও আধির তৃতিকাকে নিজের কেবিনে রেখেছে। অবশ্যই তা কাজের সূত্রেই। তৃতিকা তার বিধ্বস্ত চেহারা নিয়েই নীরবে আধিরের কেবিনে প্রবেশ করে এবং প্রতিবারের মতো আধিরকে সে ফাইলের মাঝে ডুবে থাকতে দেখে। তৃতিকা ভেতরে প্রবেশ করতেই আধির গাম্ভীর্যস্বরে ফাইলের দিকে মাথা নিচু করে থাকা অবস্থাতেই তৃতিকার কাছে তার প্রয়োজনীয় ফাইলগুলো চেয়ে নেয়। তৃতিকা তার নিয়ে আসা হাতে ফাইলগুলো আধিরের কাছে এগিয়ে দিয়ে চুপচাপ সম্মুখে দাঁড়িয়ে থাকে। আধির ফাইলগুলো কিছুক্ষণ চেক করার পর তৃতিকার দিকে তাকাতেই থমকে যায়। তৃতিকা মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে, পরনে সেই একই রকমের ড্রেস আপ। তবে কিছু তো একটা গরমিল রয়েছে। তখন দূর হতে এসব খেয়াল না করলেও এখন বেশ অদ্ভুত লাগছে তাকে। আজকের তৃতিকা অন্য সকল দিন হতে অনেক বেশি ভিন্ন। পরিপাটি জামা কাপড়েও তাকে অনেক বেশি অগোছলো বিধ্বস্ত ঠেকছে। ঠিক এমনটাই মনে হলো আধিরের। সে লেদারের মোটা ফাইলটা বন্ধ করে ভারী শ্বাস ফেলে। নিজের হাতে থাকা সাইন পেনটাকে স্পিন আকারে দুবার ঘুরিয়ে শান্ত গভীর স্বরে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। মিস তৃতিকা, আপনি ঠিক আছেন? তৃতিকা কোনো এক গভীর ভাবনায় মগ্ন ছিল। আচমকা আধিরের কণ্ঠস্বরে সে কিঞ্চিত চমকে ওঠে। সে নিজেকে স্বাভাবিক দেখাতে স্থির রইলেও আধির ব্যাপারটা বেশ স্পষ্টভাবেই বুঝতে পারে। একই সাথে তার কপালে মৃদু ভাঁজটাও দৃঢ় হয়। আধির তৃতিকার উদ্দেশ্যে আবারও আওড়ায়, মিস তৃতিকা, এনি প্রবলেম? জি, আমি একদম ঠিক আছি। তৃতিকার এহেন দ্বিধা দ্বন্দ্বের কণ্ঠস্বরে আধির কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে। এই বলেই সে আবারও চুপচাপ নিজের কাজে মনোযোগী হয়। অথচ সে চাইছে তৃতিকার সাথে কিছু ভিন্ন বিষয়ে কথা বলতে, কিন্তু একটা অদ্ভুত সংকোচবোধ কাজ করছে নিজের মাঝে। হঠাৎ নিজের এমন পরিবর্তনে আধির নিজেই এখন বেশ অবাক। সবগুলো ফাইল চেক করে সাইন করার পর আধির নিস্পৃহে তা তৃতিকার দিকে ঠেলে দিয়ে ভারী শ্বাস ফেলে। তৃতিকার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় দীর্ঘশ্বাস ফেলে সে। ঘটনাটা সকালবেলার। অনেকদিন পর আধিরের সাথে ইয়াশ, হাফসা আর ঈশানী খেতে বসেছে। সকলের চোখে মুখে প্রফুল্লতা। তবে আধির বরাবরের মতো গাম্ভীর্যের সহিত ধীরে ধীরে নিজ গতিতে খেয়ে চলেছে। এরই মাঝে হাফসা বেগম কি যেন ভেবেই আচমকা তার উদ্দেশ্যে বলে, অধীর বাপ,
তোমাকে একটা কথা বলার ছিল। আধির হাফসার কথায় নির্বিকারে বলে। জি। আধিরের অনুমতি পেতেই হাফসা খানিকটা উচ্ছ্বাসের সহিতই বলতে শুরু করে। বাপ, বয়স তো তোমার কম হলো না, এবার একটু বিয়ে শাদী নিয়ে তোমার সিরিয়াস হওয়া উচিত। মেয়ের ঘরের নাতিকে দেখার তো সৌভাগ্য হয়েই গেল, এবার যদি ছেলের ঘরের। হাফসার কথা শেষ হতে না হতেই আধির শান্ত গম্ভীর স্বরে আওড়ায়। ফুপি, আমি আগেও অনেকবার বলেছি আমি এখন এইসব নিয়ে ভাবছি না। এখন ভাববে না তো কখন ভাববে? আমার মতে আমার এইসব নিয়ে ভাবার বয়স পেরিয়ে গিয়েছে, তাই এইসব অযৌক্তিক বিষয় আলোচনা করে সময় নষ্ট না করাই ভালো। আধিরের এহেন কথাই হাফসা কিঞ্চিত বিরক্ত হলো। পাশ হতে ঈশানী হতাশায় ভারী শ্বাস ফেলল, অথচ আধির নির্বিকারে খেয়ে চলেছে। অধীর, এত বাড়াবাড়ি করা বন্ধ করো। তোমার কথাবার্তার হাবভাব এমন যেন তুমি বুড়ো হয়ে গিয়েছো, তাই তোমার বিয়ের ব্যাপারে ভাবাটাও এখন অসম্ভব। সারা জীবন কি একা একাই কাটাবে নাকি? হাফসার বিরক্তিসূচক কথাবার্তায় আধির খেতে খেতে মৃদু মৃদু মুচকি হাসে। আমার তো একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না, আর এত যে বিয়ে বিয়ে করছো, এই বুড়ো বয়সে আমাকে কোন বাবা তার মেয়ে দেবে শুনি? আধিরের এহেন কথাই হাফসা বিরক্ত হয়ে খাবার রেখে চুপচাপ বসে রইল। ওদিকে ঈশানী বলল। ভাই, এবার কিন্তু সত্যিই বেশি বেশি হচ্ছে। তুমি এমন একটা ভাব করছো যেন তুমি 80 বছরের কোনো বুড়ো, অথচ 80 না হলেও আমারও 36। ঈশানী, তো 36 হওয়া আর এমন কি? এর চেয়ে কত বুড়ো বুড়ো মানুষ গিয়ে বিয়ে করে। এছাড়া তুমি কি বাকিদের মতো নাকি? 36 হলেও দেখতে 26 বছরের ছোকরার মতো লাগে। আর বলছো মেয়ে? তুমি জাস্ট বলো তুমি বিয়ের জন্য রাজি। মেয়ে কোথায় হতে কিভাবে আনতে হবে সব আমাদের উপর ছেড়ে দাও। প্রয়োজনে মেয়ে কিডন্যাপ করতে হলেও তাই করব। আধির আর কিছুই না বলে কিঞ্চিত মুচকি হাসে। তার সম্পূর্ণ নজর খাবারের প্লেটে, এখন অবধি মুখ তুলেও কারোর দিকে তাকায়নি। এরই মাঝে আবার আচমকা হাফসা কি যেন ভেবে নিয়ে আধিরের উদ্দেশ্যে বলে ওঠে। এরে অধীর, কাল যে মেয়েটা এসেছিল, ওই ইয়াসের মিস, ওকে না আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি বলিস তাহলে তৃতীয়াকে বাড়ির বউ করে আনলে হয় না? এ কথা শেষ হতে না হতেই আধির বিস্ময়ে বিষম খেয়ে উঠল। সে বিস্মিত স্তব্ধ চাহনিতে হাফসার দিকে তাকাতেই হাফসা চুপসে যায়। অথচ ইয়াস ওদিকে কি বুঝলো কে জানে। সে খাবার রেখে খুশিতে লাফিয়ে উঠে বলে। ইয়ে, ওই মিস তেতকা, রসগোল্লা আমার মামুর বউ হবে, আমার মামি হবে। এ দফায় যেন আধির আবার স্তব্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতেই ঈশানী ইয়াসকে থামিয়ে চাপা স্বরে আওড়ায়। ইয়াস, তোমার খাওয়া শেষ হলে ঘরে যাও, আর এসব বিষয়ে খবরদার তোমার মিসকে কিছু বলবে না। এই বলে ইয়াসকে ঈশানী ঘরে পাঠিয়ে দেয়। ওদিকে হাফসা আবারও কিছুটা ইতস্তত স্বরে বলে। আধির, তৃতিকাকে কি তোর পছন্দ? হাফসার কথা আর শেষ হয় না, বরং তার পূর্বেই আধির তার খাবার রেখে উঠে পড়ে। ঈশানী আর হাফসা এমন মুহূর্তে কিছু বলতে চেয়েও যেন আর আধিরকে থামাতে পারে না। আধির নির্বিকারে উঠে চলে যেতে ঈশানী তার মায়ের উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায়। মা, তুমি পাগল হয়ে গিয়েছো? তৃতিকার বয়স কত কম, আর আধির ভাইয়ের দুজনের কিভাবে সম্ভব? তুমি জাস্ট পাগলামি করছো। আধির যেতে যেতে ঈশানীর চাপা কণ্ঠস্বরও খুব ভালো মতোই শুনতে পেল এবং সর্বশেষ কি যেন ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। আধির চুপচাপ বসে বসে সকালের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করছিল মানসপটে। মন মস্তিষ্কে অনেক কিছুই তার ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন তার কি করা উচিত তাই বুঝে উঠতে পারছে না। এদিকে তৃতিকা ফাইলগুলো গুছিয়ে নিয়েছে, এবার এখান থেকে চলে যাবার পালা। কিন্তু যেই না সে কাজ শেষে নিজের মাথা তুলেছে, অমনি আধিরের নিষ্প্রভ দৃষ্টির মুখোমুখি হয়। আধির এতক্ষণ তাকে এক নাগাড়ে চেয়ে চেয়ে দেখছিল এবং নিজের ভাবনার অন্তরালে ডুবে যাচ্ছিল, কিন্তু আচমকা তার দিকে তৃতিকা তাকাতেই সেও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ওদিকে তৃতিকার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তৃতিকা সময় নষ্ট না করেই নিজের চোখ সরিয়ে নেয়, আর ঠিক তৎক্ষণাৎ আধিরও নিজেকে স্বাভাবিক করে ফেলে। স্যার, আমি আসছি। জি। আধির নিমিষেই নিজের কাজে মনোযোগী হবার চেষ্টা করছে। তৃতিকার নিষ্পৃহে চলে যাবার অনুমতি চাইতেই সে নিজের মন্তব্য ছোট
সে নিজের মন্তব্য ছোট্ট পরিসরে জানিয়ে দেয়। তৃতিকাও আর দেরি না করে উল্টো ঘুরে চলে যেতে উদ্বেগ প্রকাশ করে। তবে আচমকাই আবার আধির গম্ভীর স্বরে পেছন হতে আওড়ায়, মিস তৃতিকা। আধিরের ডাকে তৃতিকা পেছন ফিরে তাকায়। আর ঠিক তৎক্ষণাৎ আধির নিজের হাত দুটো মুঠো করে তৃতিকার দিকে তাকিয়ে বলল, অফিস শেষে নিচে আমার জন্য ওয়েট করবেন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচমকা আধিরের এহেন কথায় তৃতিকা খানিকটা অবাক হয়। তবে আজকের মন মেজাজ তেমন ভালো নেই বিধায় সে এসব নিয়ে আর মাথা ঘামায় না। আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, জি। অফিস শেষে আধির দ্রুতই আজ নিচে নেমে এলো। তবে অফিসের নিচে কোথাও তৃতিকাকে না দেখে তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে আশেপাশে এক নাগাড়ে সব দিকটায় লক্ষ্য করে দেখার চেষ্টা করলো আদৌ তৃতিকা কোথাও রয়েছে কিনা। কিন্তু না, আশেপাশে কোথাও তৃতিকা নেই। তৃতিকার বিষয়ে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও সে নিজেকে থামায়। এই কাজ করা হয়তো মোটেও ঠিক হবে না। তবে তৃতিকাকে না দেখে তার মেজাজ খানিকটা কড়া হয়। কিছুটা বিরক্তি নিয়েই সে মনে মনে আওড়ায়, আমি বলার পরও ও চলে গেল। আধির গাম্ভীর্যের সহিত গাড়ি চালাচ্ছে। মন মেজাজ হুট করে খিটখিটে হয়ে গিয়েছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। এরই মাঝে রাস্তায় আচমকা ট্রাফিক জ্যামের মাঝে আটকে যায় সে। এই রাস্তা ফাঁকা, তো এই শত শত গাড়ি একত্রে চুপ হয়ে দাঁড়িয়ে। এসব দেখে মেজাজটা যেন তার আরও বেশি বিগড়ে যায়। এরই মাঝে আচমকা তার নজর পড়ে রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলা এক বিধ্বস্ত রমণীর দিকে। মৃদু ছন্দে হেঁটে চলেছে। আশেপাশে তাকানোর মতো কোনো তোড়জোড় নেই তার। ওড়নাটা একপাশে কোনো মতে ঝুলে রয়েছে। আশেপাশে কি হচ্ছে তাতেও কোনো খেয়াল নেই। চুলগুলো ধুলোবালির হাওয়ায় এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে। অথচ মেয়েটি সর্বদা নির্বিকারে হেঁটে চলেছে। এই মেয়েকে দূর হতে চিনতেও আধিরের একটুও সময় লাগলো না। তবে তৃতিকাকে সকাল হতে কিছুটা অদ্ভুত লেগেছে বিধায় এখন তার এই অবস্থা দেখে সে কিছুটা বিচলিত। মনে মনে ভাবতে শুরু করেছে, তৃতিকার আদতে হয়েছেটা কি? সে কি সত্যি তার ব্যাপারে কিছু জানে? গতকাল অফিস অবধিও তো সব ঠিক ছিল, কিন্তু টিউশনিতে হঠাৎ দুজনের চোখাচোখি। এরপরই কি তৃতিকার এমন হাল হলো? কিন্তু কেন? আধিরের এসবের ভাবনা চিন্তার মাঝেই আচমকা পেছন হতে গাড়ির হর্ন বেজে ওঠে। সে ভাবনায় ডুবে গিয়েছিল বিধায় আশেপাশের কথা প্রায় ভুলতেই বসেছিল। আচমকা হর্নের শব্দে আধিরের ধ্যান তৃতিকা হতে সরে আসে। সে বাকিদের সাথে তাল মেলাতে গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে কিছুক্ষণ বাদেই আচমকা পাশে তাকাতেই সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তৃতিকা অদ্ভুতভাবে গা ঢুলতে ঢুলতেই সামনের দিকে এগোচ্ছিল। সকাল হতে এখন অবধি না খেয়ে থাকাই তার এখন এই দশা। এর উপর গতকালের অপ্রত্যাশিত ঘটনা, সব মিলিয়েই সে আজ প্রায় বিধ্বস্ত। এমনকি আসার সময় আধিরের কথাটাও তার মাথা হতে বেরিয়ে গিয়েছে বিধায় আধিরের জন্য নিচে দাঁড়ানো হয়নি তার। কি হতে কি হচ্ছে তাই যেন বুঝে উঠতে পারছে না সে। আর এরই মাঝে আচমকা তার মাথাটা চক্কর দিয়ে ওঠে। শুরু হতেই ঝিমঝিম করছিল, তবে এই পর্যায়ে এসে আর নিজেকে সে সামলাতে পারল না। নিজের অর্ধ ছিঁড়ে জুতো নিয়েই নিমিষেই হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। হাতের ব্যাগটাও ছিটকে পাশে পড়ে যায়। তৃতিকা উঠতে চেয়েও কোনো প্রকার শক্তি সঞ্চয় করতে পারে না। হাত দুটো তার ধুলোবালিতে মাখা পিচ ঢালা রাস্তার উপরে রাখা। হাতের উপর ভর দিয়েই মাথা নুয়ে বসে রয়েছে সে। কোনো মতেই মাথা সোজা করতে পারছে না। এদিকে এমন পরিস্থিতিতে চারপাশে ভিড় জমে গেল। সবাই যে যার মতো গোল হয়ে আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তার প্রতি কৌতূহলী হয়ে দেখতে। অথচ এই শহরে এত রক্ত মাংসে গড়া প্রাণীগুলোর মাঝে কেউই তাকে সাহায্য করার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে আধির আর এসব দেখে চুপ হয়ে থাকতে পারল না। শুরুতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইলেও এবার সে তার গাড়িটা মাঝ রাস্তাতে ফেলেই গাড়ি হতে বেরিয়ে আসে। চারপাশের মানুষজন গাড়ি সরানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করলেও সেসবের কোনো কিছুই যেন আধিরের কর্ণপাত হচ্ছে না। সে এক প্রকার ছুটে যায় তৃতিকার কাছে। তড়িতে তৃতিকার পাশে হাঁটু গেড়ে বসে তাকে আঁকলে ধরে রেখে সামলানোর চেষ্টা করে। একই সাথে সে এলোমেলো স্বরে আওড়ায়, মিস তৃতিকা, আপনি? আধিরের কথা বলতে বলতে তৃতিকাকে টেনে তুলে দাঁড় করাবার চেষ্টা করে। তৃতিকাও নিভু নিভু দৃষ্টিতে আধিরের দিকে এক পলক তাকায়। তবে পরক্ষণে সব যেন স্তব্ধ হয়ে যায়। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা সম্পূর্ণ অচেতন হয়ে আধিরের বুকে একপাশে ঢলে পড়ে। আচমকা এহেন ঘটনায়
অসাবধানতায় তৃতিকা নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলেও আধির তৎক্ষণাৎ তাকে সামলে নিজের বক্ষস্থলের সাথে আগলে নেয় এবং এই গম্ভীর স্বভাবের মানবটিও তখন প্রচণ্ড অস্থির স্বরে বলতে লাগলো, এই তিতিকা, কি হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। আধির একের পর এক চেষ্টায় তৃতিকার জ্ঞান ফেরাতে চেয়েও ব্যর্থ হলো। সে ইতিমধ্যে সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছে। এদিকে এত মানুষজনের ভিড়ে আধির কোনো উপায় না পেয়ে আচমকা তৃতিকাকে পাজা কোলে তুলে নেয়। আশেপাশের লোকজন খুব বেশি অবাক হয় না এতে। আধিরের উন্মাদনায় তারা ভেবে নেয় আধির এই মেয়েটার বিশেষ কেউ। এদিকে আধির সোজাসুজি তৃতিকাকে কোলে করে নিজের সাথে আগলে গিয়ে গাড়ির কাছে ছুটে আসে। তৃতিকাকে আলগোছে ব্যাকসিটে শুইয়ে দিয়ে দ্রুত ভিড় ঠেলে এক স্বনামধন্য হসপিটালে পৌঁছায়। এই হসপিটালে আধিরের অনেক চেনাজানা লোকজন রয়েছে। যথারীতি এখানকার সবচেয়ে বেস্ট ডক্টরকে তার জন্য ডাকা হয়, কিন্তু হসপিটালে আধিরের চেনাজানা সকলের মনে এক নিগুড় সন্দেহ ঘুরপাক খাচ্ছে। গম্ভীর নিরেট স্বভাবের এই আধির রায়ান কেন ওই মেয়েটির জন্য এত উতলা হয়ে উঠেছে? মেয়েটির বয়সও যথেষ্ট কম। সে কি আধিরের আত্মীয়, নাকি ভিন্ন কোনো সম্পর্ক রয়েছে? ডক্টর এসে তৃতিকার চেক আপ করে। খুব বেশি গুরুতর কিছু না হলেও শুরুতেই ডাক্তার বুঝে যায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেই তার এই দশা। পালসও অত্যন্ত ধীর গতিতে চলছে। ওদিকে আধিরও যেন ক্রমশই অস্থির হয়ে উঠেছে। এটা কেমন অনুভূতি তার জানা নেই, তবে তার এই মুহূর্তে কোনো কিছুই ভালো লাগছে না। নিজেকে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে। ডক্টর তৃতিকাকে স্যালাইন লাগিয়ে দিয়ে কেবিন থেকে বাহিরে বেরিয়ে আসে। আধির কেবিনের বাহিরে চুপচাপ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পরনে ফর্মাল ড্রেসও অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু সেসবের দিকে আধিরের কোনো ধ্যান নেই। সে তৃতিকার চিন্তায় মগ্ন। ডক্টর রুম থেকে বের হতেই আধির দ্রুতই অস্থির স্বরে বলল, ডক্টর, ও ঠিক আছে? ডক্টর আধিরের পরিচিত, যার দরুন সে আধিরের এমন অস্থিরতা দেখে খানিকটা অবাক হয়। তবুও সে আধিরকে আশ্বস্ত করতে বলল, জি, চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় খুব দ্রুতই জ্ঞান ফিরবে তার। কিন্তু আমার আপনাকে পেশেন্টের ব্যাপারে আরও কিছু বলার রয়েছে। ডক্টরের অভিব্যক্তিতে আধির খানিকটা স্থির হয়, যেন তিনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে। এদিকে ডাক্তারও খুব বেশি ভনিতা না করে তৃতিকার হেলথ কন্ডিশনের ব্যাপারে সবটাই জানিয়ে দেয়। সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বেই। একটা নিরিবিলি নির্জন রেস্টুরেন্টের একদম শেষের দিকে এক কোণায় চুপটি করে বসে রয়েছে তৃতিকা। তার সম্মুখে বসে গাম্ভীর্য ও নিরেট ব্যক্তিত্বের আধির রায়ান। তৃতিকার সামনে এক গাদা খাবার সাজিয়ে গুছিয়ে রাখা। পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে এতগুলো খাবার দিয়ে। কিছুক্ষণ পূর্বে ওয়েটার এসে এত সব খাবার রেখে গিয়েছে, অথচ একটা কিছুও মুখে তুলছে না সে। তার মাঝে অস্বস্তি ও সংকোচবোধ মিশ্রভাবে অনুভূত হচ্ছে। হসপিটাল হতে ছাড়া পেয়েছে খানিকক্ষণ আগেই, আর সেখান থেকে আদেশ সোজা তাকে এখানে নিয়ে এসেছে। এদিকে তৃতিকার জ্ঞান ফেরার পর হতে হতভম্ব হয়ে বসে রয়েছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। শুরুতেই নিজেকে হসপিটালে স্যালাইন লাগানো অবস্থায় দেখে চমকায়। পরক্ষণে আবার আধিরের সকল গাম্ভীর্যপূর্ণ কাজকর্ম, তার সাথে ঠিকমতো এখন অবধি একটা কথাও বলেনি আধির, অথচ কিভাবে তাকে এক প্রকার জোর করে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে। তৃতিকা বারংবার টেবিলের নিচে পা জোড়া একে অপরের সাথে ঘষাঘষি করছে। এটা সংকোচবোধ অথবা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে কিংবা নিজের পায়ে কোনো প্রকার জুতো না থাকায়, মূলত দুটো কারণেই তার এই দশা। তার জুতো জোড়া কোথায় তা তৃতিকা জানে না। জ্ঞান ফেরার পর হতে সোজা হসপিটাল থেকে এখানে অবধি সে এভাবেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আধিরকে কিছু বলতে চেয়েও বলার সাহস পায়নি, কোনোভাবেই যেন স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। এদিকে তৃতিকা খাচ্ছে না দেখে আধির একবার আশেপাশে নজর বুলিয়ে নেয়। না, এই সময় এই রেস্টুরেন্টে সেভাবে কেউ নেই বললেই চলে। তাহলে তৃতিকা এত কিসের সংকোচ বোধ করছে? সে কি তবে তার জন্যই এমন ভাবে? আধির এমন কিছুই ভাবতে ভাবতে কপালটা খানিক কুঁচকে ফেলে। মাথা নুয়ে বসে থাকা তৃতিকার উদ্দেশ্যে অকপটে আওড়ায়, মিস তিতিকা। আধির শুধু এইটুকুই নিরেট স্বরে আওড়াতেই তৃতিকা অকস্মাৎ চমকে ওঠে। কিঞ্চিত মাথা উঁচিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকে।
এদিকে আধির ভারী শ্বাস ফেলে তাকে তীক্ষ্ণ নজরে একবার পর্যবেক্ষণ করে পরক্ষণেই আবার গাম্ভীর্যের সহিত বলে ওঠে। কি সমস্যা, খাচ্ছেন না কেন? আধির হঠাৎ তার সাথে এমন রাগান্বিত স্বরে অধিকার ফলিয়ে কথা বলছে কেন তা ত্রিতিকা ঠিক বুঝে উঠতে পারে না। সে তো তার জন্যই অস্বস্তি বোধ করছে। না জানি রাস্তায় কিভাবে অচেতন হলো আর আধিরকে কত সমস্যায় না পোহাতে হলো। এসব নিয়ে তার যত সব অস্বস্তি বোধ, কেননা নিজের এমন দশায় সে নিজের প্রতি বিরক্ত। ত্রিতিকা নিজেকে তটস্থ করতে আরও বেশি স্থির হয়। এত সব নতুন নতুন খাবার দেখে সে আরও বেশি তালগোল পাকিয়ে ফেলেছে। কোনটা রেখে কোনটা খাবে তাই বুঝে উঠতে পারছে না। আবার এগুলোর স্বাদই বা কেমন হবে তা নিয়েও তার তীব্র সন্দেহ জেগেছে মনে। ত্রিতিকা কিছুটা সময় ভাবনা চিন্তার পর আধিরের উদ্দেশ্যে নিস্পৃহে বলল, আমি কিছু খাবো না। ত্রিতিকার ইতস্তত স্বরে আধির গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার মতামত জানতে চাইনি, খেতে বলেছি। ত্রিতিকা যেন এবার বেশ খানিকটা আশ্চর্য হলো। সে তো বললই সে কিছু খাবে না, তাহলে এলো এভাবে জোর করছে কেন? কোনো অফিসের বস নিশ্চয়ই তার এমপ্লয়ের সাথে এভাবে আচরণ করে না। অথচ ইনি তো। ত্রিতিকা এসব ভাবতে ভাবতেই ভারী শ্বাস ফেলে। আধির একে তো তাকে জোর করে কিছু না বলেই এখানে নিয়ে এসেছে, আবার তাকে কিছু জিজ্ঞেস না করে এতগুলো খাবার অর্ডার করেছে। সব মিলিয়ে ত্রিতিকা ভীষণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আধিরের এমন আচরণে। এদিকে আধির যেন এবার বেশ বিরক্ত হলো। সে বিরক্তিতে টেবিলের উপর একটা কাঁটা চামচ নিয়ে তা দিয়ে অনবরত ঠক ঠক শব্দ করতে লাগলো। এদিকে ত্রিতিকা বিষয়টা খেয়াল করা মাত্রই কিঞ্চিত ঢোক গেলে এবং শেষমেশ নিজের দ্বিধাদ্বন্দ্বের মাঝেই সে নিজের পছন্দ মতো কিছুটা খাবার মুখে তুলে নেয়। ত্রিতিকা ধীরে ধীরে খাবার চিবাচ্ছে আর মাঝে মধ্যে আধিরকে আর চোখে দেখার চেষ্টা করছে। আধির পলকহীনভাবে তীক্ষ্ণতার সহিত তার দিকেই তাকিয়ে, যার ফলে ত্রিতিকা চেয়েও কিছু বলতে পারছে না। শুধু চুপচাপ যেটা ভালো লাগছে সেটাই খেয়ে চলেছে। এরই মধ্যে আবার আধির ত্রিতিকার উদ্দেশ্যে বলে উঠল, আজ ভার্সিটিতে যাননি কেন? আধিরের কথায় ত্রিতিকা আচমকা কেশে ওঠে। সে যে ভার্সিটিতে যায়নি এটা আধির কোথা থেকে জানল? আর সে কেনই বা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করছে? না, আধিরকে কোনো মতেই স্বাভাবিক লাগছে না। কিছু একটা গড়বড় রয়েছেই। ত্রিতিকা খাবারটা কোনো মতে গিলে নিয়ে আওড়ায়, আমি আজ ভার্সিটিতে যাইনি, এটা আপনি জানলেন কি করে? আধির ত্রিতিকার দিকে গাম্ভীর্যের সহিত তাকিয়ে থাকতে থাকতেই বলল, আজ অফিসে অনেক আগেই চলে এসেছিলেন, তাই মনে হলো আজ হয়তো আপনি ভার্সিটিতে যাননি। ত্রিতিকা এবার আরেক দফায় বিস্মিত হয়। সে বিস্ময়ের সাথে মনে মনে আওড়ায়, কি লোক রে বাবা! আমি যে আজ আগে অফিসে এসেছি এটাও ইনি নোটিশ করেছে। এমন লোকের হয়ে কাজ করতেও যান হাতে নিয়ে চলতে হবে। মনে মনে এ কথা বললেও ত্রিতিকা মুখে বলল, জি, আজ ভালো লাগছিল না দেখে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। ত্রিতিকার কথা শুনে আধির খানিকক্ষণ সময়ের জন্য থামে, পরক্ষণেই আবার একই সুরে বলে ওঠে, আপনি বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না? পুনরায় এমন প্রশ্নে ত্রিতিকা বোকা বনে যায়। তবুও আধিরের প্রশ্নের উত্তরে ইতস্তত স্বরে বলল, জি মানে করি তো। মিথ্যে বলবেন না। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করলে আপনারা আজ রাস্তা থেকে অচেতন অবস্থায় তুলে নিয়ে আমায় হসপিটালে যেতে হতো না। ডক্টর খুব স্পষ্টভাবেই বলে দিয়েছে আপনি বাড়িতে একদমই খাওয়া দাওয়া করেন না। এইভাবে চলতে থাকলে দুদিন পর রাস্তায় মরে পড়ে থাকবেন। ভাববেন না তখন আমি আপনাকে কোলে তুলে নিয়ে এইভাবে ছুটি করব। আধিরের এমন কথাবার্তা শুনে ত্রিতিকা পুনরায় বিষম খেল। আধির আজ এসব কেমন বিহেভিয়ার করছে, সবই যেন অদ্ভুত লাগছে। তার চেয়েও বেশি আশ্চর্যের ব্যাপার হলো আধিরের শেষ কথাটা। এর দ্বারা সে কি বোঝাতে চাইল? অচেতন অবস্থায় আধির তাকে কোলে নিয়েছিল? কি অসম্ভব! ত্রিতিকা সব কথা মনে মনে আওড়ালেও এই কথাটা সে মুখ ফসকে জোরেই বলে ফেলল। যথারীতি আধিরও কপাল কুঁচকে তার উদ্দেশ্যে বলল, কি অসম্ভব? মানে কিছু না। ত্রিতিকা যেন বারংবার একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। এবারও সে বিষয়টা কোনো মতে কাটিয়ে নিয়ে চুপচাপ খেতে লাগলো। তবে সে একা একা খাচ্ছে বিধায় ভদ্রতার খাতিরে সে আধিরের উদ্দেশ্যে বলল, স্যার, আপনি কিছু খাবেন না? না। অকপটে বলা একটি উত্তরে ত্রিতিকা আর কথা বাড়ায় না। সে তার প্রয়োজন মতো খেয়ে নিয়ে বলে, আমার খাওয়া শেষ। ত্রিতিকার কথা শুনে আধির টেবিলের খাবারগুলোর দিকে নজর দেয়।
খুব সামান্য পরিমাণেই খাবার খেয়েছে সে, যার ফলে আধির খানিকটা অবাক স্বরে বলে, মাত্র এইটুকুই। এইটুকুই মানে? আর একটু কিছু খেলে পেট ফেটে মরেই যাব আমি। আচ্ছা ঠিক আছে, আপনাকে মরতে হবে না, এবার চলুন। এবার কোথায় যাব? বাড়ি যাবেন না? ও হ্যাঁ, যাবই তো, কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না। বাড়ি অবধি আমি এখন একাই। তৃতিকার কথা শেষ হতে না হতেই আধির ধমকের স্বরে বলে ওঠে, বেশি বুঝবেন না, যা বলছি চুপচাপ তাই করুন। আধিরের এহেন কথার পর তৃতিকার আর কিছুই বলার নেই। তবে তার জুতার কথা মনে পড়তেই পরক্ষণে সংকোচ বোধ করতে লাগলো। আজকের মতো জুতো ছাড়া নয় বাড়ি চলে যাবে, কিন্তু আগামীকাল কি করবে? এছাড়া তার সেই জুতো কোথায় রয়েছে এটাও তো জানে না। জানলে সেই জুতো জোড়াই ঠিক করে নিলে তার আরও 6 মাস কেটে যাবে। এদিকে আচমকা তৃতিকার অস্বস্তি বোধে আধির কিছু বলতে চেয়েও আর বলে না। তার আচমকা কিছু মনে পড়তেই সে দ্রুত পাশ থেকে একটা শপিং ব্যাগ বের করে এবং তার ভেতর থেকে একজোড়া কালো রঙের ব্র্যান্ডের ফিমেল জুতো বের করে নিজের চেয়ার থেকে উঠে এসে তৃতিকার সামনে এসে দাঁড়ায়। আচমকা আধির কি করতে চলেছে তা তৃতিকা শুরুতে আন্দাজ করতে পারল না। তবে যখনই দেখলো এমন এক পাবলিক প্লেসে আধির তার সামনে হাঁটু গেড়ে বসেছে, অমনি সে বিস্ময়ে চমকে উঠল। আধির করতে চাইছেটা কি? এরই মাঝে তার নজর পড়ল আধিরের হাতে থাকা সেই একজোড়া নতুন জুতোর দিকে। এতক্ষণ এসবের মাঝে এটাই খেয়াল করা হয়নি, কিন্তু আপনি কি করছেন এসব? তৃতিকার কথায় আধির কোনো পাত্তা না দিয়ে তার চেয়ারটা আচমকা একপাশে ঠেলে দিয়ে তৃতিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং পরক্ষণে তৃতিকার ডান পাটা আলতোভাবে নিজের হাঁটুতে তুলে নেয়। হাঁটুতে তুলে নিয়ে একটা জুতা পরিয়ে দেয়। একই সাথে বাম পায়ের জুতাটাও সে নিপুণ কৌশলে তৃতিকার পায়ে পরিয়ে দেয়। এদিকে তৃতিকার বিস্ময়ে জবান বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ দুর্বল শরীর অনবরত মৃদুভাবে কাঁপছে। এই মুহূর্তে যা ঘটে গেল তা কি আদৌ সত্যি, নাকি তার ভ্রম? তৃতিকার এমন বিস্ময়ের মাঝেই আধির বসা থেকে সোজা উঠে দাঁড়ায় এবং তৃতিকার পায়ের দিকে তাকিয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, একদম পারফেক্ট, বেশ মানিয়েছে তো। তৃতিকা স্তব্ধ মূর্তির ন্যায় বসে রয়েছে। অন্যদিকে আধিরের মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। তৃতিকার পায়ে জুতো জোড়া বেশ মানিয়েছে বিধায় সে যেন অনেক বেশি খুশি, যার স্পষ্টতা তার চোখে মুখে অনিমেষেই ফুটে উঠেছে। আধির উঠে এসে পুনরায় নিজের জায়গায় বসল। এদিকে তৃতিকা এখনও স্তব্ধ হয়ে মাথা নুইয়ে নিজের পা জোড়া দেখে চলেছে। মাথাতেই যেন ঢুকছে না এটা কি হলো এই মুহূর্তে। আধির তার পরিচিত কেউ নয়, একই সাথে না কোনো বিশেষ ব্যক্তি। নামকরা একজন কোম্পানির বস হয়ে কিভাবে সে অফিসের সামান্য এক এমপ্লয়িকে এভাবে লোক সমাগমের মাঝে হাঁটু গেড়ে বসে জুতো পরিয়ে দেয়? কিভাবে? এটাও কি আদৌ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য? তৃতিকা আলগোছে মাথা তুলে একবার চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। না, কেউই তাদের দেখেনি। যে অল্প কয়েকজন রয়েছে তারা সকলে নিজেদের মাঝেই ব্যস্ত। তবে এই মুহূর্তে ঘটে যাওয়া বিষয়টি যেন তৃতিকা কোনোভাবেই মেনে নিতে পারল না। সে আধিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে একদম নির্বিকারে বসে খাবার খাচ্ছে, অথচ বিষয়টা তো এতটা স্বাভাবিক নয় যতটা আধির স্বাভাবিক রয়েছে। রাতের নির্জনতা ভেদ করে গাড়ি শাঁ শাঁ করে এগিয়ে যাচ্ছে। আধির নিজের মতো ড্রাইভ করছে আর পাশে চুপচাপ তৃতিকা বসে রয়েছে। তৃতিকার অভিব্যক্তি সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের মনের মাঝে চলা হিসেব যেন কোনো মতেই মিলছে না। তৃতিকা সর্বদা এটাই ভাবছে সে ভুল পথে এগোচ্ছে। সে কারোর জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে না করলেই পরবর্তীতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আধির বাহিরে খেয়ে অভ্যস্ত। সে চৌধুরী ম্যানশনে খুব কমই যায়। এমনিতে সে আলাদা করে নিজের ফ্ল্যাটেই থাকে বিধায় বেশিরভাগ সময় নিজ ইচ্ছেতে বাহিরে খাবার খেয়েই দিন পার করে। যদিও এটা তার কাছে খানিকটা বিরক্তিকর, কিন্তু নিজে রান্না করার মতো লোক সে নয়। ওসবে তার বিন্দুমাত্র ধৈর্য নেই। একই সাথে রান্নার জন্য কোনো লোক এসে তার বাড়িতে ঘুরঘুর করবে এটাও তার পছন্দ নয়। মূলত এ কারণেই সব থাকার পরও সে একজন সাদামাটা সিঙ্গেল মানুষের মতোই জীবনযাপন করে। আর আজ তৃতিকার জন্যই অনেকগুলো খাবার অর্ডার দিলেও তৃতিকা খুব সীমিতই খেয়েছে, যে কারণে সেও খানিকটা বেশ পেট ভরে খেয়ে বাকিটা পার্সেল করে তৃতিকার জন্য নিয়ে এসেছে। কিন্তু তৃতিকার এমন নিস্তব্ধতা তার বেশ অদ্ভুত লাগছে।
মনে মনে ভাবতে শুরু করেছে তখন ওভাবে জুতো পরিয়ে দেওয়াটা আদৌ কি ঠিক হলো কিনা। না, বিষয়টা হয়তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তৃতিকা তার পূর্ব পরিচিত হলেও তৃতিকা তো আর জানে না আধিরকে। সেক্ষেত্রে অচেনা ব্যক্তির কাছ থেকে আচ্ছা সে কি এজন্য তৃতিকার কাছে মাপ চাইবে নাকি? কিসের মাপ চাইবে? মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আধির ড্রাইভ করতে করতে নিজের কথারই বেড়াজালে পেঁচিয়ে গেল। এটা কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তার মতো মানুষ এইটুকু বিষয়ে কারোর কাছে কখনোই মাপ চাইবে না, কিন্তু তৃতিকা যদি সে ঘটনার বশে ভিন্ন কিছু ভেবে বসে। আধির এসব ভাবতে ভাবতেই নিজের প্রতি বিরক্ত হলো। পরক্ষণে ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আর ইউ ওকে? আধিরের সামান্য কথায় তৃতিকা অকস্মাৎ চমকে উঠল। সে নিজের বেখেয়ালি ভাবনায় মগ্ন ছিল বিধায় এই দশা, কিন্তু তার চমকানোয় আধিরের কপাল আরও বেশ খানিকটা কুঁচকে যায়। সে আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আধিরের কথায় তৃতিকা আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি ঠিক আছি স্যার। তৃতিকার ইতস্তত অভিব্যক্তিতে আধিরও আর কথা বাড়ায় না। তৃতিকা নিজ ইচ্ছেতে বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ বিধায় আধির নিজ জোরেই তার বাড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুটা দূর যাওয়ার পরই আধিরের কিছু একটা মনে পড়তে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা? তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। অদ্ভুত এক ক্লান্তি এখনও তার সর্বস্ব জুড়ে। এই ভাবনাতে সে আনমনেই জবাব দেয়, জি। তৃতিকা, আপনার বাবা মা কোথায়? নেই। ও, তার মানে আপনি এই শহরে একাই? আমি শুধু এই শহরে একা নই, আমি পৃথিবীর সর্বস্তরে সর্বদাই একা। তৃতিকার আনমনে বলা এহেন কথায় আধির মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। খানিকটা সন্দিহান স্বরে কিছু বলে ওঠার পূর্বেই তৃতিকা আবারও বলে, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাই নিজেকে পুরোপুরি নিস্তব্ধ বললেও ভুল হবে না। তৃতিকা এইটুকু বলে থামতে না থামতেই আচমকা আধিরের গাড়ি থেমে যায়। হঠাৎ থমকে যাওয়ায় ঝাঁকুনিতে তৃতিকার সম্মুখে হেলে পড়লেও নিজেকে সামলে নেয়। একই সাথে নিজের আনমনে অভিব্যক্তি হতেও বেরিয়ে আসে। এদিকে আধির হঠাৎ এমন কাজ করায় নিজেও কিছুটা ইতস্তত হয়। তার কাছে তৃতিকার বলা কথাটা বেশ বিস্ময়কর লেগেছে, যেন সে এমন কিছু কখনোই আশা করেনি। আই এম সরি। আধির এইটুকু বলেই পুনরায় ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি স্টার্ট করে। অন্যদিকে তৃতিকাও আর কিছু না বলে নিজেকে সামলায়। তবে আধিরের মন মস্তিষ্ক এখনও নিষ্পিস করছে তৃতিকাকে একটি বিশেষ বিষয়ে জিজ্ঞেস করতে। ফলাফলস্বরূপ সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আমার আপনাকে একটা বিষয়ে। আধিরের কথা শেষ না হওয়া পূর্বেই আচমকা তৃতিকা বলে ওঠে, স্যার, এটাই আমার বাড়ির রাস্তা, ওই যে ওখানেই নামিয়ে দিলে ভালো হয়। তৃতিকার কথা শুনে আধিরের ধ্যান তৃতিকার ইশারা মতো রাস্তার দিকে চলে যায়। একদম ঘন কালো ঘুটঘুটে অন্ধকার রাস্তা। চারপাশের আবহ বেশ অদ্ভুত। জায়গাটা শহর হতে বেশ দূরেই বলা চলে। রাতের বেলায় রাস্তার ধারে যা কয়েকটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, সেগুলো আবার বেশিরভাগই নষ্ট। আধির ভারী শ্বাস ফেলে তৃতিকার কথা মতো তাকে তার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। তৃতিকাও আর দেরি না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ বসে থেকে এখন হঠাৎ উঠে দাঁড়াতেই তার হাত পা মস্তিষ্ক ঝিমঝিম করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করল। এদিকে আধিরও গাড়ি হতে নেমে পড়ে, তবে তৃতিকা বেখেয়ালিতে পড়ে যেতে নিতেই আধির তৎক্ষণাৎ তার হাতটা পাশ হতে শক্ত করে ধরে বলল, তিতি, সাবধানে চলুন। আচমকা আবারও এমন ঘটনায় তৃতিকা পুনরায় স্তব্ধ। সে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতেই আধির তার হাত ছেড়ে দেয়। একই সাথে তৃতিকাও তার উদ্দেশ্যে কিছুটা জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, ধন্যবাদ স্যার, আমি আসছি। অন্য সময় হলে হয়তো তৃতিকা তাকে তার বাসার ভেতরে আসতে বলতো, কিন্তু আজকের ঘটনার পর সে মোটেও এমন কিছু চায় না। অন্তত আধির এমন কেউ নয় যে তাকে তার একা বাসায় আসার আমন্ত্রণ জানানো যাবে। তবে আধিরের কিছু একটা মনে পড়তেই সে ব্যাকসিট থেকে কয়েকটা ব্যাগ এনে তৃতিকার হাতে ধরিয়ে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে বলে, তিতি, এইগুলো নিয়ে যান। তৃতিকা যেতেই নিয়েছিল, আচমকা আধিরের কথায় পাশে ফিরে তাকিয়ে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আধিরের হাতে অনেকগুলো ফলমূল আর খাবারের ব্যাগ। তার আর বুঝতে বাকি রইল না মাঝ রাস্তায় আধির কেন ফলমূলের দোকানে গিয়েছিল।
সে ভেবেছিল তার পরিবারের জন্যই হয়তো, কিন্তু এখন তো দেখছে পুরো ভিন্ন ঘটনা। তৃতিকা খানিকটা দ্বিধায় স্বরে বলে, স্যার কিছু মনে করবেন না, কিন্তু আমার এসবের প্রয়োজন নেই। আমি এসব খাওয়া পছন্দ করি না। তৃতিকার কথায় আধির যেন খানিকটা অবাকই হয়। একই সাথে তার কণ্ঠে ফুটে ওঠে কর্তৃত্ব পরায়ণতা। আপনার পছন্দ অপছন্দ নিয়ে কিছু যায় আসে না, নিতে বলেছি নিন, সাথে এত স্পষ্ট করে বলছি, আজ বাদে কাল যেন আবার আপনাকে রাস্তায় পড়ে থাকতে না দেখি। আধিরের কথায় তৃতিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনিতেই শরীর ভালো না, তার মাঝে লোকের এমন কথাবার্তায় সে প্রতিনিয়ত আশ্চর্য হচ্ছে। তৃতিকা কিছু বলার পূর্বেই আধির এক প্রকার জোর খাটিয়ে তৃতিকার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, নিজের যত্ন নেবেন, শুভরাত্রি। এই বলেই সে গাম্ভীর্যের সহিত তার গাড়িতে গিয়ে বসল। অতপর ডানে বামে কোনো কিছুরই তোয়াক্কা না করে গাড়িটি নিয়ে সোজা তার গন্তব্যে রওনা হলো। আর এদিকে হতবিহ্বল হয়ে তৃতিকা আধিরের গাড়িটাকে পেছন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। বেশ অনেকটা রাত হয়েছে। তৃতিকার চোখে আজ কয়েকদিনের ন্যায় কোনো ঘুম নেই, শরীর ভর্তি ক্লান্তি, অথচ সে নির্গুম অস্তিত্বের ন্যায় রাত কাটাতে মগ্ন। তৃতিকার বসা কিংবা শোয়ার জায়গাই হলো তার আধ ভাঙা বিছানা। বরাবরের মতো সেখানে বসে দুই হাঁটুর মাঝে মুখ গুজে সে কিছু একটা গভীর মনে ভেবে চলেছে। রাত হলে যেন তার মন মস্তিষ্কের রাজ্যের চিন্তা নেমে আসে। তৃতিকার সামনে আধিরে দেওয়া সেই খাবারের ব্যাগগুলো, সে ওসব খুলেও দেখার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে কালো রঙের জুতো জোড়াও তার ছোট ট্র্যাঙ্কের উপর নতুন কাপড় দিয়ে মোড়ানো, যেন সেটা এখন সাজিয়ে রাখার ন্যায় কোনো বস্তু। এদিকে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভার্সিটির সিনিয়রদের বই খাতা। মনে তীব্র অশান্তি নিয়েও বেশ খানিকটা লিখেছে সে, কিন্তু এর চেয়ে বেশি লেখার মন মানসিকতা তার নেই। অসহ্য লাগছে তার এসব করতে। যদিও কালই শেষ দিন ভার্সিটিতে সিনিয়রদের দেওয়ার সময় অনুযায়ী, কিন্তু তৃতিকা আপাতত সেসবের কোনো তোয়াক্কা করছে না। সে তো ব্যস্ত তার হিসেব মেলাতে। এরই মাঝে তৃতিকা তার মন মস্তিষ্কে চলার নানান মিশ্র অনুভূতি নিয়েই বিড়বিড়িয়ে বলতে লাগলো, না, প্রয়োজনে এই চাকরি আমি কালই ছেড়ে দেব, কিন্তু আমি কখনোই চাই না আমার জন্য কারো জীবনে অশান্তি হোক। মিস্টার আধির রায়ান আমার বিশেষ কেউ নয় যে সে আমাকে এভাবে অন্তত সবার মাঝে জুতা পরিয়ে দেবে। এ অধিকার তার নেই। কোনোভাবেই আমি এমন একটা বিষয়কে নর্মালাইজ করতে পারি না। ওনাকে আমি শুধুমাত্র একজন অফিসের বস হিসেবেই গণ্য করেছি। যেখানে তার নিজের স্ত্রী সন্তান রয়েছে, সেখানে তিনি আমার সাথে কিভাবে এই ধরনের আচরণ করে? ছি, আমি কি তার মেয়ের বয়সী যে তিনি আমার সাথে? আর এমনিতেও কেই বা তার মেয়ের বয়সী কারোর সাথে এরূপ আচরণ করবে? আমি যে আন্দাজ করছি তাই যদি সত্যি হয়, তবে করব না আমি এই চাকরি। প্রয়োজনে না খেয়ে মরবো, তবুও না। আর যাই হোক, ইয়াশ ঈশানীর মতো মানুষ দুইটার জীবন আমি জেনে বুঝে নষ্ট করতে পারি না। বেঁচে থাকলে আগামীকালই আমি অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে আসবো। এটাই আমার লাস্ট ডিসিশন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।